শুধু যে বুকে সর্দি আছে, জ্বর সেটা না, দেখছি মানসিক দিক থেকেও খুব বিধ্বস্ত হয়ে গেছে। আমি জানতাম ডাক্তারবাবু, সেই যে আমার বউটা চলে গেলে না, তারপর থেকে আমার মেয়েটা এরকম ভাবে ভেঙে পড়েছে। অবোধ মেয়ে তো, যাকে যখন ভালোবাসে এমন ভালোবাসে, একদম তাকে শক্ত করে আঁকড়ে ধরে গো ডাক্তারবাবু, কিছুতেই ছাড়তে চায় না। এই কথাও জানি আমি, আমার বউ যদি এখন ফিরে আসতে, তাই সঙ্গে 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 মেয়েটা আমার ভালো হয়ে যেতে, সুস্থ হয়ে যেতে। সে বউ আর যাই করুক, ভারী ভালোবাসতে আমার মেয়েটাকে। এই টেস্টগুলো করিয়ে আমাকে খবর দেবেন। আর ও খাওয়া দাওয়া করছে তো? কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না, মোটে কিচ্ছু খাচ্ছে না। ওই জোর করে 2 চামচ মুখের মধ্যে গুজে দিচ্ছি, তারপরে বলছে ও মা বমি হয়ে যাবে, বমি হয়ে যাবে, আর কিচ্ছু খেতে চাইছে না গো। শুনুন, আমি যে ওষুধটা দিয়েছি খুব কড়া ওষুধ, জোর করে খাওয়াবেন, না খেলে বিপদ আছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো গো। আহা, বললাম তো ওকে জোর করে খাওয়াবেন। ও যেটা খেতে ভালোবাসে সেটাই দেবেন, খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশন নেই। ও জেঠিমণি, বলছি যে আমি পুতুলদিকে খাইয়ে দেবো। পুতুলদি তো ঘি আলু সেদ্ধ দিয়ে গরম ভাত খেতে ভালোবাসে, তুমি তাহলে সেটাই বানিয়ে দাও না। তাহলে আসি। ডাক্তারবাবু, আপনার ভিজিটটা 500 টাকা দেবে। আচ্ছা তুতুল, তোর কাছে আছে তো, দিয়ে দে। ছোট, রাখ রাখ, আমি দিচ্ছি, দাঁড়া, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ও দিদি, এইটুকু তো ভিজিট, তোমার দেওর আমাকে দিয়ে পাঠিয়েছে, এটা দিয়ে দি। এরপর যা টেস্ট করতে লাগবে সেটা না হয় তুমি দিও। এই তুতুল, ডাক্তারবাবুকে ভিজিটটা দিয়ে দে, আর ওনাকে একটু পৌঁছে দেওয়া যায়। এই টেস্টগুলো করিয়ে আমাকে একটা খবর দেবেন, আর খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেবেন। ওর দেবো। ভালো আসুক। কত হাজার হাজার টাকা এখন টেস্টের পেছনে খরচা করতে হবে কে জানে। এত খরচা তো করতেই হবে। ও কি কথা, টেস্টের পেছনে খরচ করবো না? তো কি মেয়েটাকে এভাবে ফেলে রেখে বিনা চিকিৎসায় মারবো নাকি আমি? হ্যাঁ, দেখ পরাগ, ডাক্তার যখন নিজে হাতে লিখে দিয়ে গেছেন না, তিনি কি বোঝেন না? জেনে বুঝেই দিয়েছেন, এই সমস্ত দরকার বলেই দিয়েছেন তো। আশ্চর্য। আর তাছাড়া তুই বা এত ঘাবড়াচ্ছিস কেন টেস্ট করে? ওর বাবার টাকা, ওর বাবার টাকায় ওর চিকিৎসা হবে, তোর তো টাকা লাগছে না। দেখো কাকিমা, তোমরা তো আর এসে আমাদের দায়িত্বগুলো নাও না, তোমাদের পক্ষে বলাটা না খুব সোজা। তো ঠিকই তো বলেছে ছোট, ওর বাবার পেনশনের টাকা দিয়ে তো চিকিৎসা হবে, তো তোর টাকাতে হবে নাকি? হ্যাঁ, টাকা দিবি তুই, তোর ক্ষমতা আছে নাকি? অমন বুকের পাটা তোর নেই, ওর বাবার বয়সেতেই হবে। আর ওই মাস গেলে যে তোর মাইনের অর্ধেক টাকা বৌমা আদায় করে ছেড়েছিল তোর কাছ থেকে, সেই টাকাটুকু আমি সবটা তোর হাতে কিন্তু ধরে দিয়ে দিই, একটি পয়সাও রাখি না নিজের কাছে। বাহ, দারুণ কথাটা বললে তুমি মা। শুধু এই চিকিৎসার খরচের কথাটা উঠছে না কিন্তু মা, এই যে তোমাদের এই রোজকার খাবারের বন্দোবস্তটা আমাকেই করতে হয় মা। বাবার পেনশনে কটা টাকা পাও, তাতে কি হয়? আমাদেরকে খাওয়াস তুই, তো খাওয়াবি না? খাওয়াতে পারবি না তো? মা বোনকে তুই খাওয়াবি না, তাই তো? খাওয়াচ্ছি তো, না খেয়ে আছো নাকি? হ্যাঁ, খাচ্ছি তো, খাবো না? খুব খাচ্ছি, তুই যা খাওয়াচ্ছিস খুব খাচ্ছি আমরা দুজনে। খাওয়াচ্ছিস, আর তোর বাবার পেনশনের যে টাকাটা আমি পাই মাসের প্রথমে, এই যে সেই টাকাটা সবটা আমি তোর হাতে ধরে দিই, তখন একটি পয়সা তো নিজের কাছে রাখি না। কিন্তু এই মাসে আমি দেব না, এ মাসে পেনশনের একটি টাকাও আমি তোকে দেব না। আমার পুতুলের ওষুধে, পুতুলের চিকিৎসা আমি সেই সবটা টাকা খরচ করবো, একটি পয়সাও চাইবে না আমার কাছে, বলে দিলাম। জেঠিমণি শোনো, বলছে আমি আজকে ক্লিনিকে খবর দিয়ে দেবো, কালকে সকালবেলা ওরা এসে পুতুল দিয়ে ব্লাড নিয়ে যাবে, সব টেস্ট করিয়ে নেবে। ঠিক আছে মা, ও মা একটা কাজ করে দিও, এই প্রেসক্রিপশনটা রাখো,
ওই আমার আলমারির মধ্যে আমি চাবি দিয়ে দেবো, নিয়ে গিয়ে একটু টাকা নিয়ে একটু ওষুধ কত একটু এনে দিও মা। হ্যাঁ এই শোন, তোদের আর খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই না? খেয়ে দে অনেক কাজ আছে, আর এটাও একটা কাজ, অন্য কোনো কাজের থেকে কম জরুরি কাজ নয় এটা। কি আশ্চর্য, আমি তো তোদেরই সুবিধা করছি রে। জেঠুমনি কি পারবে নাকি ক্লিনিকে গিয়ে নাম লেখাতে? ফোনেও তো এসব পারে না, অনেক অসুবিধা আছে। তাহলে আমি যদি কথা বলে দিই তাতে প্রবলেমটা কোথায়? তোদেরই তো উপকার করছি, কি আশ্চর্য। একটুখানি ভালো ছিল গো। হ্যাঁ বাবা, এই তো আমি পুতুল, এই তো আমি ব্যথা করছে মা গো। এই তো কমে যাবে, এই তো ওষুধ দিচ্ছে না ডাক্তারবাবু, কমে যাবে মা। মা বুকে ব্যথা করছে মা, মুখে ডাকো না মা গো। আমার মুখে ব্যথা কমে যাবে, ব্যথা কমে যাবে মা। ও দিদি, দিদি পুতুলকে আমার একদম ভালো লাগছে না দিদি। কি বলছিস ওটা? ওর হাব ভাব আমার একদম ভালো লাগছে না দিদি। খুব তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে দিদি, খুব তাড়াতাড়ি। এই ডাক্তার না হলে তুমি আরো বড় ডাক্তার দেখাও, ভালো করে চিকিৎসা করাও দিদি। আমার একদম ভালো ঠেকছে না পুতুলকে। আচ্ছা কাকিমা, কি তোমাদের কি আর কোনো কাজ টাজ নেই? মায়ের কাছে এসে বসে বসে মাথাটা খাচ্ছ যাতে টাকাগুলো কিভাবে খসানো যায়, তাই তো? বর্দা ভাই, একদম বাজে কথা বলবি না আমার মাকে। আমার মা কিন্তু তোর গুরুজন হয়, সেটা ভুলে যাস না। শোন, গুরুজন যখন গুরুজনের দায়িত্বটা পালন না করে না, তখন এই কথাগুলো বলতে হয়। পরাগ, একদম বাজে কথা বলবি না তুই আমাকে। তোর মাকে তুই যা ইচ্ছে তাই বলতে পারিস, আমি কিন্তু তোর মা নই। আমি তোর আজে বাজে কথা শুনবো না। আমার যা মনে হচ্ছে আমি তাই বলেছি, আর সেটা আমি 1000 বার বলবো। পাড়ায় পাড়ায় বলে বেড়াবো তুই কিন্তু তোর দিদির চিকিৎসা করছিস না, বিনা চিকিৎসায় মারছিস তোর দিদিটাকে। আমি কিন্তু তোর মায়ের মতো অত সহজ মানুষ নই যে আমাকে যা বলবি আমি তাই শুনবো। তুই কি ভাবিস আমি তোর মায়ের মতো দুটো ভালো কথা বলবি আমি গলে যাব, আবার আবার তোর যখন কাজ ফুরিয়ে যাবে আমাকে লাথি মারবি? না পরাগ, আমার সাথে কিন্তু এগুলো চলবে না। দিদি, আমি কিন্তু তোমাকে ভালো কথা বলছি, ভালো করে শোন। পুতুলের যদি ঠিকমতো চিকিৎসা না হয়, আমি কিন্তু পাড়ায় পাড়ায় বলে বেড়াবো যে মেয়েটাকে ওরা ইচ্ছা করে মারার জন্য ভালো করে চিকিৎসা করাচ্ছে না। প্রতিবন্ধী মেয়ে তো, বিয়ে দিতে পারবে না, বাড়িতেই রাখতে হবে, সেই জন্য চিকিৎসা করাচ্ছে না, মেয়েটাকে মারার চেষ্টা করছে। আমি কিন্তু বলে বেড়াবো দিদি, আমি বলে দিলাম। তোমার ছেলের এই শয়তানিগুলো আমি সবাইকে বলে বেড়াবো। আচ্ছা কাকিমা, তুমি ঠিক করে বলো তো, আমাদের ওপর তোমার এত রাগ কেন? কিসের জন্য? শিমুলের জন্য? চুপ করতে। সত্যি কথা শুনবি পরাগ, শুনবি? হ্যাঁ, শিমুলের জন্য। শিমুল এ কাজ করতে পারে না, সেটা আমরা বিশ্বাস করি। শিমুল এ কাজ করতে পারে না। নমস্কার। আজ আমাদের এই কারেকশনাল হোমে যারা মহিলা ইনমেটস আছে, আজ তারা একটি নৃত্যানুষ্ঠান করবেন। তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। শুধু একটা কথা মনে রাখতে অনুরোধ করছি যে জীবন কখনো থেমে থাকে না। চলার পথে অনেক ভুল হয়ে থাকে, তবে সেই ভুল সংশোধন করার উপায়ও থাকে। তাই প্রত্যেকেরই যদি জীবনে এমন কোনো ভুল হয়ে থাকে
তা যেন তারা সংশোধন করতে পারে এবং নতুন একটি মানুষ হয়ে এই সংশোধনাগার থেকে বেরোতে পারেন, শুধু এইটুকুই প্রার্থনা করি। এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই। এই কারেকশনাল হোমে কিন্তু আমার অনেকগুলো দিন হলো এবং এখানকার অভিজ্ঞতায় আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আর আমি এও জানি যে এখানে অনেক এমন ইনমেটস আছেন যারা এত যোগ্য, তাদের এত ক্ষমতা আছে যে তাদের এই কাজের জন্য আমি তাদের স্যালিউট জানাই। একজন জেলার হিসেবে আমি সব সময় চেষ্টা করেছি সুখ দুঃখে তাদের কাছে থাকার, তাদের কথা ভেবেছি এবং সর্বদা তাদের কথা ভাবব। আমিও এক্সপেক্ট করব যে তাদের যে কোনো সমস্যার কথা তারা যেন আমাকে জানান এবং সব সময় নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করেন। আজ আর বিশেষ কিছু বলার নেই। আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা, সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আইজি প্রকাশ নন্দা, আছেন ডিআইজি পল্লব চ্যাটার্জি, আমাদের ডিএম ম্যাডাম আজ আসতে পারেননি, তবে উপস্থিত আছেন এডিএম শ্যামলী দাশগুপ্ত। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ওয়েলফেয়ার অফিসার তন্ময় ঘোষ। উপস্থিত রয়েছেন আমাদের লোকাল থানার আইসি শুভজিৎ দত্ত। আমরা সকলকে, সকল অতিথিদের অভিনন্দন জানাচ্ছি এবং অতিথিদের বরণ করে নেবেন আমাদের কারেকশনাল হোমের ইনমেটসরা। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আইজি সাহেব প্রকাশ নন্দাকে। আমি এবার ডেকে নেব আমাদের ডিআইজি সাহেব পল্লব চ্যাটার্জিকে। এবার আমি আইজি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, ওনাকে কিছু বলতে বলবো। থ্যাংক ইউ আপনাদের আমাকে এখানে ডাকার জন্য। জেলার ম্যাডাম যেটা বলছিলেন সেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আমাদের এই যে লম্বা জীবন, এত বছর, আমরা যদি কোথাও কোনো ভুল করে ফেলি, কিন্তু আমরা যদি এই ভুলগুলো সংশোধন করে নতুন মানুষ হয়ে ফিরতে পারি, তাহলেই সংশোধনাগারের দায়িত্ব সম্পন্ন হবে, আমরাও সার্থক হব। নমস্কার। আমি আমাদের অতিথিদের বলবো, অনুরোধ করব আপনারা যদি কেউ কিছু বলতে চান। না না, স্যার তো বলেইছেন, আমরা আর কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার আমাদের ইনমেটসদের মধ্যে কোনো একজনকে মঞ্চে এসে কিছু বলার অনুরোধ জানাবো। হিমুল, তুমি যাও। এই যাও না তুমি। আমি 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 কেন যাব? তোমরা আরে তুমি যাও, তুমি যাও। একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। তোমরা কেউ যাও না। দেখো, আমরা তো আর তোমার মতো কথাবার্তা বলতে পারি না। না না না, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, যাও যাও না তুমি। হ্যাঁ, ওরম ঠেলাঠেলি করে লাভ নেই। সাধারণ কথা যদি কিছু বলার থাকে আপনারা এখানে এসে বলতে পারেন। আসুন না। আজ একটা পূর্ণ দিন। এই দিনটাকে ঘিরে অনেক মানুষের অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা। আমাদেরও এই দিনটাকে ঘিরে অনেক আকাঙ্ক্ষা। আজও আমরা অনেক স্বপ্ন দেখি। এখানে উপস্থিত যেসব বিশিষ্ট মানুষজন হয়েছেন তাদের সকলকে আমার প্রণাম।
আচ্ছা এই মেয়েটা কে, এত সুন্দর শিক্ষিত, এখানে কি করছে? শুনেছি ও নাচে টাচে। কি কেস? মার্ডার কেস অ্যাকচুয়ালি, মানে অ্যাটেম্প টু মার্ডার, আর যদিও এখনো ট্রায়াল চলছে। ভেরি আনফরচুনেট। খুব বেশি দিন হলো আমি আমাদের এখানে আসিনি, তাও যে আজকে এখানে পারফর্ম করার সুযোগ পেয়েছি তার জন্য আমি সংশোধনাগারের কর্তৃপক্ষদের কাছে কৃতজ্ঞ। স্যার একটু আগে বললেন যে আমরা জীবনে চলার পথে অনেক ভুল করি, সেই ভুল সংশোধন করে আমরা নতুন মানুষ হয়ে উঠতে পারি। কিন্তু আমার না একটা প্রশ্ন আছে, এখানে যারা আসে তারা কি সবাই ভুল করেই আসে? অনেকেই তো আছেন যারা ভুল না করেও এখানে আসতে বাধ্য হয়, কিন্তু তাদের জীবনের অনেকগুলো মুহূর্ত তো চলে যায়, এসব গোল্ডেন পিরিয়ড, জীবনের ইম্পর্টেন্ট সময়গুলো, সুন্দর মুহূর্তগুলো, সেগুলো যে চলে যায় সেগুলো তো আর ফিরে আসে না স্যার। তাই আমি প্রশাসনের কাছে, বিচার ব্যবস্থার কাছে অনুরোধ করব যাতে এগুলো ত্রুটিমুক্ত হয়। আরও একটা কথা স্যার, এখানে অনেকেই আছেন যারা লাইফার ছিলেন, 14 বছর পর তারা বাড়ি ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু কাগজের ফাঁসে তাদের আরও 4-5 বছর বেরিয়ে গেছে। একটা কথা বলুন তো, অপরাধ করার জন্য 14 বছর শাস্তি কি যথেষ্ট নয়? তারপরেও কি এই কাগজের ফাঁসে এই যে তাদের 4-5 বছর থেকে যেতে হচ্ছে, সেটা কি ঠিক? স্যার এই যে তারা থেকে যাচ্ছে এখানে, তাদেরও তো একটা অবসাদ হচ্ছে, তার কি নিজের কাছে নিজের কোনো দাম থাকে? সে যে নিজেকে এত বছর ধরে তৈরি করে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য, বাড়ি ফিরে যাওয়ার জন্য তারা নিজেদেরকে রেডি করে, সেখানে যদি আরও 4-5 বছর ওদের থেকে যেতে হয়, তাদের মানসিক অবস্থা কি হয় বলুন তো? মানসিক অবসাদে তো তারা আরো অনেক কিছু করে ফেলতে পারে, তখন তার জবাব কারা দেবে? সেই জবাব তো তখন আমাদেরই দিতে হবে। দেখুন, আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক বিশিষ্ট মানুষজন এখানে উপস্থিত, তাই আমি আমার বন্ধুদের কথা আপনাদের সাথে ভাগ করে নিলাম, আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা প্লিজ আমার অপরাধ নেবেন না, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমি আমার প্রণাম জানাই। ধন্যবাদ। আমাদের আইজি স্যার আরও কিছু কথা বলবেন, মানে উনি দুটো কথা সংযোজন করবেন। এইমাত্র যিনি কথা বলে গেলেন তার নাম আমি জানি না। বন্দিনীদের কোনো নাম হয় না স্যার, বন্দিনীদের নাম তারা বন্দিনী। নামের পাশে কতগুলো নম্বর থাকে, আর সেই নম্বরগুলোই তাদের নাম হয়ে ওঠে। তবু যখন আপনি ব্যক্তিগতভাবে আমাকে আমার নাম জিজ্ঞেস করছেন, আমি আপনাকে আমার নাম বলছি। আমার নাম শিমুল ব্যানার্জি স্যার। আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো খুবই প্রয়োজনীয় এবং যুক্তিযুক্ত, আর এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি যে সমস্ত পয়েন্টে কথা বলেছেন আমি আমার যতদূর চেষ্টা সম্ভব আমি চেষ্টা করব। আর সত্যিই তো এই সারা জীবনে মানুষের এই একটা দিনই তো অনেক, আর যদি সত্যি এই কারণগুলোর জন্য একটা মানুষের মাস, দিন, বছর চলে যায়, তাহলে মানুষের বেঁচে থাকার জন্য আর কি অবলম্বন আছে? আর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত কম সময়ের মধ্যে এইভাবে ব্যাপারগুলো আপনি তলিয়ে দেখেছেন। ধন্যবাদ, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। আবার ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমাদের আইজি স্যার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা বললেন। এবার আমরা আমাদের মূল পর্বে ফিরব। আমাদের নৃত্যানুষ্ঠান শুরু হবে এখন।